আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন মহিউদ্দিন রেদওয়ান পডকাস্ট। এই মহিউদ্দিন রেদওয়ানের পডকাস্টে সত্য কথা নিয়ে আলোচনা করা হবে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ইসলাম এবং নারীদের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা কিভাবে চিন্তা করছি। আর যে নারী কমিশন তৈরি হয়েছে, সেই কমিশন কি আসলেই কি ইসলামকে ধারণ করে বা ইসলামকে ধ্বংস করার পথে হাঁটাচ্ছে। তো আমরা এই সম্বন্ধে জানবো। আমাদের সাথে অভিজ্ঞ বিশ্লেষক আছেন নজরুল ইসলাম ভাইয়া, এবং আমাদের সাথে আরো অভিজ্ঞ ব্যক্তি জয়েন হবেন। আমরা আশা করি সকলের মতামত শুনবো এবং জনতার মতামত, জনতার সাথে খুব ক্লোজলি কথা বলেন এসব বিষয় নিয়ে। আমরা আশা করি জনতার মতামত এবং ওনাদের মতামত বিশ্লেষণ আজকে শোনার চেষ্টা করব। আচ্ছা, নজরুল ইসলাম ভাইয়া কেমন আছেন? এবং আপনি বলবেন, নারী কমিশন ইসলামের বিরোধিতা শুধু করছেই নাকি ইসলামকে ধ্বংস করার পথে নিচ্ছে, আপনি কি মনে করেন? সম্মানিত সঞ্চালক ভাই, আরো যারা আসবেন এবং যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু অন্তর্বর্তী সরকারের কমিশন হোক আর নির্বাচিত সরকারের কমিশন হোক, কয়েকজন অভিজ্ঞ ব্যক্তির হাতেই সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে একটা খসড়া প্রস্তাব, এটাই তো নিয়ম। কিন্তু বর্তমানে যে নারী কমিশন, অন্তর্বর্তী সরকারেরও এটা উচিত কার খায় কাসিলিয়ত, কার দেমাগ ইন্টেলেকচুয়ালিটি কি ধরনের, আজে বাজে লোককে কমিশনের দায়িত্ব দিলে তো আজে বাজে রিপোর্ট আসবে, যেটা সরকারকে কলঙ্কিত করবে, কুলুষিত করবে। তেমনি নারী উন্নয়ন কমিশনে যে 10 জন মহিলাকে আর একজন পুরুষকে দেওয়া হয়েছে, তেমনি এই কুলুষিত ব্যক্তিদেরকে কিভাবে অন্তর্বর্তী সরকার নারী কমিশনের লিস্টেড করলো, এটাই একটা দীক্ষার জন্য। আমি সবকটি আলোচনায় যাব না। অনেক পৃষ্ঠা নারী কমিশনের সুপারিশ করেছে তারা নারী উন্নয়নের নামে। প্রথমত বলেছে তারা পুরুষ, আমি 3টা প্রশ্নই বলবো, যে পুরুষ মাত্র একটি বিয়ে করতে পারবে। কেন? ইসলামের 4টি বিধান আছে। 4টি বিধান ঢালাও ভাবে নয়, সেটার দিকে যাচ্ছি না। একজন পুরুষ একটি বিয়ে করার পরে তার স্ত্রী মারা গেল, তাহলে সে কি আরেকটি বিয়ে করবে না? একটি ব্যক্তি একটি বিয়ে করার পর কোনো কারণে ঝগড়া করে তালাক দিয়ে গেল, তাহলে কি সে আরেকটা বিয়ে করবে না? কোনো কারণে অহরহ যেটা ঘটছে, পরকীয়ায় মোবাইল থেকে পালিয়ে গেল ওই বউটি, তারপর কি সে আরেকটি বিয়ে করতে পারবে না? এটা কোন ধরনের সুপারিশ? তারপর পুরুষের সমান পাবে মেয়েরা। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিশ্লেষণ করি আমি। বর্তমানে পাচ্ছে 50% বাপের সম্পত্তিতে, 12% পাচ্ছে স্বামীর বাড়ির সম্পত্তিতে 2 পনিতে, 8×96। তারপর মহিলারা যেটা পায় কাবিল, সেটা ধরলাম 20%, তাহলে হচ্ছে 82%। 82% পাচ্ছেই তো। তারপরও যদি সবগুলো নেয়ার পরেও হাদিস শরীফে আছে ভাইয়ের রক্তের উপর বোনের দাবি। এটা হচ্ছে ইসলাম ধর্মের ব্যাপারে। হিন্দু মহিলারা তো বাপের সম্পত্তিতে কোনো সম্পত্তিই পায় না, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ভালো মন্দ আমি সেটা বলবো না। খ্রিস্টানরা তো, খ্রিস্টানদের ছেলেরাই কোনো অংশ পায় না। এই নারী কমিশনের নামে ফাইজলাদেরকে আমি বলতে চাই, তোমরা তো এই 3 ধর্মের মানুষের সাথে, 3 ধর্মের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তোমরা একটা রিপোর্ট পেশ করতে। আরেকটা রিপোর্ট পেশ করলো, পতিতাদেরকে স্বীকৃতি দিতে হবে, যৌন শ্রমিক হিসাবে, এবং রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে। আমরা সবাই কোনো ধর্মের পতিতাবৃত্তি, কেউ কোনো ধর্মের কেউ চাইবে না তার মা, বোন, ফুফু, খালা পতিতাবৃত্তিতে নিয়োগ হোক। যাই হোক, রাজা বাদশারা সৃষ্টি করেছিল জলসাগরের মাধ্যমে, পরবর্তী দিয়ে ব্রিটিশরা সেটাকে মডিফাই করে পতিতালয়ে সৃষ্টি করেছে। আমরা দুর্ভাগ্যবান জাতি, বিশ্বের বৃহত্তম পতিতালয় টানবাজার। আমি এ প্রসঙ্গে এটাই বলবো যে নারী কমিশনের 10 জন মহিলা পতিতাবৃত্তি, স্বীকৃতি, রাষ্ট্রীয় নিরাপত্তা, তাদের প্রতি আমার সাজেশন টেস্ট হিসাবে উনারা ওনাদের মা বাবা
ভাই বোন চাচা খালুদের নিয়ে সংসদের মাঠে ওপেনলি প্রতিটা ব্যক্তির প্লে রোল করো, এর তারা দাঁড়িয়ে অভিবাদন করবে যে ৬০ কোটি টাকা ট্যাক্স পাওয়া গেল এবং নারীর কতটুকু উন্নয়ন সাধিত হলো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম ভাই। আপনার বিশ্লেষণ থেকে বোঝা গেল। নর্থ ফেজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা আমি এটা বলবো, নারী কমিশনরা যদি এই পতিতাকে তারা যদি ফলাও করে প্রচার করতে চায়, তাহলে কি ইসলামের কতটা বিরোধিতা হবে এবং ইসলাম কতটা ধ্বংসের পথে যাবে? আপনি কি মনে করেন এই দিক থেকে, প্লিজ? ভাই বিষয়টা তো আসলে খুব সেন্সিটিভ। কি বলবো আসলে, নজরুল ভাই অনেক কথা বলেছেন, ওনার সাথে অনেক বিষয়ে আমি একমত, কিন্তু আসলে উনি আজকে যে প্রেক্ষাপটে নারীর আলোচনাটা করলেন, নারী অধিকারের বিষয়গুলো ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রেক্ষাপটে, আমি পুরোটাই এটার বিরোধী। কারণ আমার কাছে নারী অধিকার বা পুরুষ অধিকার পুরো বিষয়টি হচ্ছে এক ধরনের এক ধরনের মিথস্ক্রিয়া মনে হয়। আমি আলাদা আলাদা ভাবে বলি, আমি দুটোরই মানে বিপক্ষে এবং পক্ষে। আমি একই সাথে বাংলাদেশে পুরুষের অধিকার বিষয়ক যেই অবহেলা সেটার বিপক্ষে, মানে পুরুষের অধিকার সম্পর্কেও বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের আইনে আলোচনা করা উচিত। পুরুষ অধিকার সম্পর্কেও সংস্কার কমিটি থাকা উচিত। ঠিক একই রকম ভাবে আমি বাংলাদেশের নারীদের অধিকার বা নারীর যে সংস্কার যে কমিটিটা করা হয়েছে সেটার বিষয়ে আমি মনে করি এটার আমি এর পক্ষে। কারণ হচ্ছে কি, আপনাকে বুঝতে হবে নারীর ক্ষেত্রে যখন বিষয়টা আসে তখন এখানে ৩ ধরনের সমীকরণ কাজ করে। একটা হচ্ছে ক্ষমতা, দ্বিতীয়টা হচ্ছে অর্থ, এবং তৃতীয়টা হচ্ছে সমাজে, আমাদের সমাজে মানে বাংলাদেশের সোশ্যাল কনটেক্সটে পুরুষতান্ত্রিক মনোভাবের ত্রিমুখী সমীকরণ। মানে এই এই মূল প্যাচটা হচ্ছে এখানে নারীর অধিকারের বিষয় না, মূল প্যাচটা হচ্ছে এখানে ক্ষমতা, অর্থ এবং পুরুষতন্ত্রের যে ত্রিমুখী সমীকরণ আছে সেই জায়গার হচ্ছে আমাদের প্রবলেম। হ্যাঁ, যাই হোক, আর আমাদের এই যেই কুরআন হাদিসের আলোকে যে সম্পত্তি মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন নজরুল ভাই, ওনার পুঁথিগত ভাবে ওনার ইয়েটা ঠিক, কিন্তু আপনি যদি বাংলাদেশের সম্পদ, মানে একটা তো সবকিছুরই তো একটা ক্যালকুলেশন আছে, আপনি যদি ক্যালকুলেশন ওয়াইজ দেখতে যান আপনি দেখবেন যে বাংলাদেশে যত নারী আছে, এই যে আপনি বললেন ৮২% মালিক হয়, ওরা আরো কত চায়, যত নারী আছে তার মধ্যে মাত্র ১০ থেকে ১২% নারী হচ্ছে ভূমির অরিজিনাল মালিকানা শেষ পর্যন্ত গিয়ে দাবি করতে পারে। তার মানে এই যে বাংলাদেশে যদি ১০০ জন নারী থাকে তার ৯০ জনই কিন্তু শেষ পর্যন্ত তার সম্পত্তির উপরে, তার ভাইয়ের সম্পত্তি বলেন, তার বাবার সম্পত্তি বলেন, তার স্বামীর সম্পত্তি বলেন বা তার সন্তানের সম্পত্তি বলেন, যে কোনো মারফতেই হোক না কেন, সে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু ওই ভূমি বা ওই সম্পত্তির মালিকানা সে উপভোগ করতে পারে না। সে হয়তো আপনি তাকে ধর্মের অজুহাতে বলতেছেন যে অমুক অমুক পার্সেন্ট থেকে, বাপের থেকে এত পাবে, স্বামীর থেকে এত পাবে, কিন্তু সত্যিকার অর্থে ফিল্ড লেভেলে গিয়ে একটা নারী শেষ পর্যন্ত কতটুকু সম্পত্তির মালিক হয় আপনি সেটার সমীক্ষা দেখেন, মাত্র 10%। এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভ, কারণ পুরুষরা তাকে মালিক হইতে দিতে চায় না, পুরুষ তার এইখানে তার ক্ষমতাটা রাখতে চায়। দ্বিতীয় কথা, আপনি যে নারীর শ্রমের কথা বলতেছেন, আপনি যেই বাংলাদেশের যে গার্মেন্টস এর উপরে যে পৃথিবী এই যে বাংলাদেশটা মানে দাঁড়ায় আছে, এই বাংলাদেশের এই নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিকের যে আয়ের বৈষম্য, আপনি কি আয়ের বৈষম্য নিয়ে কোনো কথা বলেন? কোনো কথা বলছেন? কেউ কথা বলতেছে? তাহলে তাদেরকে সেই বৈষম্য, তাদেরকে সেই অধিকার বা তাদেরকে তাদের শ্রমের মূল্য দিতে হবে না? আমি সেই শ্রমের মূল্যের পক্ষে আছি। আমি এটাও বলতে চাই, আপনাকে বুঝতে হবে যে আপনি হয়তো বাংলাদেশের কনটেক্সটে ধর্মীয় আলোচনা করতেছেন যে হ্যাঁ ধর্ম আমাকে এটা বলছে। সারা পৃথিবীতে ভাই শুধু ধর্ম দিয়ে চলে না, সারা পৃথিবীতে আপনাকে, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রেও এখনো পর্যন্ত কোনো মহিলা প্রধানমন্ত্রী বা কোনো মহিলা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট করে নাই, বাংলাদেশ করছে। কেন করছে জানেন? নারীর অধিকার দেওয়ার জন্য না,
বরঞ্চ নারীকে ওর জন্য ওইখানে বসা হয়েছে, কারণ নারী বসলে ওইখানে মানুষের মাইর খাবে কম, পুরুষ বসলে পুরুষে মাইরা ফেলবে, যেরকম জিয়াউর রহমানের মাইরা ফেলছে, যেরকম শেখ মুজিবুর রে মাইরা ফেলছে। আর এরশাদরে মারতে পারে না, কারণ এরশাদে মারার আগে লুচ্চা বানাই দিছে, ঠিক আছে, নারীর লগে হোতাই দিছে, এর জন্য ওরা আর মারার প্রয়োজন পড়ে নাই। কারণ পুরুষের যখন নারীর লগে হোতাই দিবেন তখন পুরুষের মইরা যাওয়া আর পুরুষের চরিত্র নষ্ট হয়ে যাওয়া একই জিনিস, ঠিক আছে। তো এর জন্য বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল দেখবেন যে নারীর মানে নেতৃত্ব নেওয়ার জন্য তারা খুব নিরাপদ বোধ করে। এটা আমি ভিতরের কথা বললাম, আপনি আগামীতেও দেখবেন শেখ হাসিনার মেয়েও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির ঝান্ডা ধরবে, আবার খালেদা জিয়ার পুত্রবধূও রাজনৈতিক ঝান্ডা তুলবে, কারণ এটা তাদের জন্য সেফ। হ্যাঁ, তো বাংলাদেশের পুরুষরা ভাই ওইটা বইলা লাভ নাই কোন হুজুরে কি বললো আর কোন মৌলানা কি বললো আর কোন পাদ্রী কি বললো আর কোন মঙ্ক কি বললো, দিন শেষে এদেশের নারীদেরকে অত্যাচার করা হয়, এদেশের নারীদেরকে সম্পত্তি ক্ষমতা, ভাই এই আমাদের নবী করিম ইসলামের স্ত্রীও তো কত বড় একজন ব্যবসায়ী ছিলেন, হ্যাঁ, বিবি খাদিজা, তাই না? বাংলাদেশের কয় পার্সেন্ট মহিলা আছে যারা ব্যবসায়ী, যারা উদ্যোক্তা হইতে পারে? আপনি তৈরি করতে পারছেন? ব্যবসায়ী তৈরি করতে পারছেন? আপনি জানতো ব্যাংকে আপনার বোনকে বলেন তো যে আমি একটা ব্যবসা করতে চাই, ব্যাংক ওনাকে লোন দিবে কিনা? বাংলাদেশে একটা লোনের ক্ষেত্রেও নারী পুরুষের বৈষম্য করা হয়। হ্যাঁ, আপনি স্ট্যাটিস্টিক্স গুলো দেখেন, এখন আপনার এই মেয়েরা, আপনার বোনেরা লেখাপড়া শিখছে, তাদের হাতে ইন্টারনেট আছে, তারা, আপনি বলতেছেন সারা পৃথিবীতে তারা যোগাযোগ করতে পারে, সারা পৃথিবীতে তারা তাদের ইনফরমেশন পায়, তারা তাদের অধিকার সম্পর্কে নিশ্চিত চাইতে চাবে না? তাদের তো চাইতে হবে। এই যে উনি হিন্দু উত্তরাধিকার আইনের কথা বলছেন, এই হিন্দু উত্তরাধিকার, হিন্দু কত বছর আগের ধর্ম, কিন্তু এই হিন্দু আইনটা চালু হয়েছে কবে? 1937 সনে, এবং এদেরকে কোনো হিন্দু মেয়েদেরকে কোনো সম্পদ দেওয়া হয় না। কেন ভাই? এটা কি ধরনের আইন? হ্যাঁ, এদেরকেও তো আপনাকে এই মানে 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 স্বাবলম্বী করতে হবে, এদেরকেও তো আপনাকে তাদের সম্পদের উপরে অধিকার দিতে হবে। তো আমি ওইটাই বলি ভাই, এক ধরনের মানে পুরুষ বিদ্বেষী প্রোপাগান্ডা চালাইতে যায়, পুরুষদেরকেও অত্যাচার করে। আবার ঠিক আবার কিছু কিছু মানুষ আছে যারা এই ধর্মীয় ব্যাখ্যার মানে ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মকে পুরনো জায়গায়, মানে মানে নৈতিকতার জায়গায় কিছু আমি মানি না, কিন্তু সম্পত্তি দেওয়ার বেলায় আমি নারী অধিকারের বেলায় একদম ধর্ম 100-তে 100 মানি। হ্যাঁ, তো এইসব ভণ্ডামি বাংলাদেশে চলে, সেই জন্যই আসলে মনে করেন হয় না। আপনি রাজনৈতিক প্রতিনিধিত্বে যান না, স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদে আমরা 50% কোটা, কেন কোটা থাকবে কেন? আপনি তাকে সমান, আপনি তাকে কোটা দিয়ে নিয়ে আসতেছেন, কারণ কি? কারণ আপনি তাকে ক্ষমতায়ন করতে চান না, আপনি তাকে কোটায় রাখতে চান। তো এগুলো ভাই আগেকার দিনে 20-50 বছর আগে মানুষ তখন বোকা ছিল, মানুষের কাছে ইনফরমেশন ছিল না, মানুষের কাছে তথ্য উপাত্ত ছিল না, মানুষকে তখন বোকা বানানো সহজ হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়াইয়া ভাই আপনি আপনার এই মা বোনদেরকে বোকা বানাইতে পারবেন না, আপনার মেয়েদেরকে বোকা বানাইতে পারবেন না, নইলে কালকে আপনার মেয়েই আপনাকে জুতা দিয়া বাইরেইব। এখন সেই জায়গায় চলে আসছে। তো আমাদের মনে হয় ওই সংস্কারটা জরুরি, আর ওই ধর্মের নামে ভণ্ডামিয়ার দরকার নাই। আপনি এই দেশের অর্থনীতি, এদেশের সামাজিক প্রেক্ষাপট, এদেশের মেয়েদের শিক্ষাগত এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনার আলোকে তাদের অধিকার নিশ্চয়তা এবং তাদের নিরাপত্তা এবং তাদের স্বাবলম্বীর দিকে আপনি আমাদেরকে নজর দিতে হবে, আমি এটাই মনে করি। আমার এখানে একটা কোশ্চেন আছে, নজরুল ইসলাম ভাই, আপনি এই কোশ্চেনটা ধরতে পারছেন কিনা আমি জানি না। আমি যদি একটু চিন্তা করি যে আপনি যে নারীদেরকে ক্ষমতা দিতে চাচ্ছেন, যে নারীকে আপনি আনতে চাচ্ছেন, সেই নারী কিন্তু এখন আর আমাদেরকে ঘরে ভাত রান্না করে দিবে না। আপনি বাসায় যায় কিন্তু ভাত রান্না করবেন না। আমার কথা শেষ, কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে ভাই নারীকে আপনার ভাত রান্না করে দিতে হবে? আমি বলি আমাকে শেষ করতে দেন। একজন নারী বাহিরে কাজ করুক আমার কোনো সমস্যা নাই, একজন নারী বাহিরে কি করুক, হোয়াটএভার কি করুক আমার কোনো সমস্যা নাই, কিন্তু সে বাহিরেও কাজ করুক, যেরকম আমি বাহিরে কাজ করি আমি বাসায়ও কাজ করব, করি না যেমন না, আমি হ্যাভি কাজগুলো আমি বাসায় আমি করি, বাহিরেও আমি কাজ করি। সো আমার ওয়াইফ যদি বাহিরে কাজ করে, বাহিরে কাজ করে এসে যদি ঘরে এসে বলে যে আমি এখন টায়ার্ড, আমি কাজ করে আসছি বাহিরে, তাইলে আপনাকে রান্নাটা কে করে দিবে? আপনি কি নিজে রান্না করে খাবেন, নাকি আপনি বউর জন্য রান্না করে রাখবেন? আর আপনি কি চান নারীর যে জায়গাটা, সেটা আপনি কিভাবে দেখেন? তাইলে এটা কি আমাকে প্রশ্ন করলেন ভাই?
হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করলাম যে না না না, আপনার কথা হচ্ছে ভাই, আপনি যেমন, আমার কথা হচ্ছে ভাই, নারী পুরুষ দুজনেই যদি কাজ করে, তাহলে প্রশ্ন আছে যে যেদিন আমি বাসায় যাচ্ছি, আমাকে দুইজনকে জিজ্ঞাসা করতে হবে যে কে বেশি টায়ার্ড। হ্যাঁ, দুজনেই কিন্তু পরিশ্রম করছে, তাহলে আমি তো পুরুষের রান্না করার ক্ষেত্রে কোনো প্রবলেম দেখি না ভাই। যদি নারী আজকে টায়ার্ড হয়, অবশ্যই পুরুষ রান্না করবে। আপনি একটা প্রথম শ্রেণীর দেশে থাকেন, হ্যাঁ, নারীরা সংসার পালন করে প্রকৃতিগত ভাবে, কিন্তু একটা নারী যদি বাসায় থাকে, সে যদি কাজ না করে, সে আপনার জন্য রান্না করতে পারে, আপনি তাকে অনুরোধ করতে পারেন তুমি আমার জন্য খানাটা পাক করে দাও। কিন্তু যদি সে কাজ করে, আপনিও যদি কাজ করেন, তাহলে তাহলে স্বামী বা ভাই বা বাবা হিসেবে আপনাকেও আপনার মেয়ে বা মা বা বোনেরকে বা স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে সে কি শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত কিনা, বা সে কি সুস্থ আছে কিনা যে তার আপনার জন্য খাবারটা তৈরি করে দিবে। আপনি ভাই হইছেন বা স্বামী হইছেন বা বাবা হইছেন দেখে আপনার মেয়ে বউ মা আপনার জন্য খাবার তৈরি করে দিবে, এরকম কোনো বাইন্ডিংস পৃথিবীতে কোথাও নাই ভাই, এই দিন আর এখন নাই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার অ্যানসারটা অনেক দারুণ ছিল। আমরা এখন নজরুল ভাইয়ের কাছে যেতে চাই। নজরুল ভাই, ভাইয়ের কোন কোন কথার সাথে আপনি মানে আমি একটা জিনিসের সাথে দারুণ দ্বিমত পোষণ করছি, তবে ওনার অভিযোগের সত্যতা আমি মেনে নিচ্ছি, কিন্তু এটার ব্যাপারে তিনি যে কনক্লুশন টেনেছেন সেটার দারুণ বিরোধিতা করছি। উনি একটা কথা বলেছেন যে যদিও তার আগে একটা কথা হলো, ইসলাম তো 82% দিয়েছে, অন্য ধর্ম তো 1% তো নাই। যাই হোক, উনি বললেন যে ভাইয়ের সম্পত্তিতে বোনদের ঠকানো হয়, আসলে ঠিক আছে, কথাটা সত্য। যেমন একজন ব্যক্তির 3টা মেয়ে, 2টা ভাই, 2টা ছেলে, 3টা মেয়ে। অনেক সময় দেখা গেছে ওই মাঠ ফোর্সা নিউ মাঠ ফোর্সা জরিপের সময় ওই 3 বোনের নাম ওই 2 ভাই তুলে না। এখানে যদি রাষ্ট্রযন্ত্র যে ত্রুটির কারণে, স্বচ্ছতার কারণে, ভালো কর্মী নিয়োগের কারণে, যখন কাগজপত্র ইউনিয়ন থেকে উত্তরাধিকার সার্টিফিকেট নেওয়া হবে যে করিমউদ্দিনের 2 ছেলে এবং 3 মেয়ে, তুমি কি 3 মেয়ের কাছ থেকে, তুমি তো বলতেছো যে তোমরা 2 ভাইয়ের নামে সারা সম্পত্তি উঠিয়ে দেবো, আর 3 মেয়ের বাদে তোমরা 3 মেয়ের যে প্রাপ্য অংশ থেকে তোমরা ক্রয় করেছো, ক্রয়কৃত দলিল দেখাতে না পারলে, যদি বিশুদ্ধভাবে সততার ভাবে ওই 3 মহিলার নামটাও ঘুষ না কে দেওয়া হতো, রাষ্ট্র যেখানে ভুল করছে তার দক্ষ কর্মচারীর অভাবে, সৎ কর্মচারীর অভাবে, সেটা তো ভাই আপনি ইসলামের উপর দায়ী করতে পারেন না। আপনি লিপ্টি এখানে নজরুল ভাই, ইসলামের সাথে দায়ী করার বিষয় হচ্ছে না। আপনি ইসলামের জায়গায়, ইসলাম যেভাবে সৌদি আরবে প্র্যাকটিস হয়, বাংলাদেশে কি ইসলামের সেভাবে প্র্যাকটিস হয় না। সৌদি আরবে নারীর যে অধিকার যেভাবে চর্চা হয় মিডল ইস্টে, বাংলাদেশে কি সেইভাবে চর্চা হয় না। সো এখানে একটা জুজুর ফাঁকি আছে, হ্যাঁ, শুভঙ্করের ফাঁকি আছে। আপনি ইসলামিক ওয়েতে, আমি কিন্তু অস্বীকার করছি না যে সবচেয়ে বেশি নারীর অধিকার নিশ্চিত করছে ইসলাম ধর্ম, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটার যে প্রায়োগিক ব্যাখ্যা, মানে আপনি মুখে দিচ্ছেন, আরে তোমাকে তো আমি দিচ্ছি, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল এটার যে প্রায়োগিক ব্যাখ্যা সেটা মাত্র 10%। তো তার মানে এটা আপনাকে সংস্কার করতে হবে। তার মানে এই না যে আমি ইসলামকে সংস্কার করতে চাচ্ছি, যে 82% যেটা বলা হয়েছে সেটাকে নেওয়া হয়েছে, বলা হয়েছে সংস্কার। তার মানে আপনার যেখানে যেখানে এই যে 10%, মানে যে 90% মেয়েরা যে সম্পত্তি পায় না, এই বাকি 90% মেয়েকে কিভাবে সম্পত্তি দিতে হবে সেই বিষয়ে আপনাকে আলোচনা করতে হবে। আমরা সেই সংস্কারের কথা বলছি। আমি ওই হিন্দু নারীটার কথা বলতেছি, যে নারীটার একটা সম্পত্তি এই যুগে এসে তাকে দেয়া উচিত। ওই সে পুরনো 200 বছর আগে, 500 বছর আগে কি ধারণা ছিল, সেই ধারণার উপর ভিত্তি করে যদি এই মেয়েটাকে আজকের দিনে তাকে অনিরাপদ করে রাখা হয়, এটা তো ঠিক না। সেও তো বাংলাদেশের নাগরিক। একটা খ্রিস্টান, একটা চাকমা মেয়ে, একটা গারো মেয়ে, সেও তো বাংলাদেশের নাগরিক। তার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের দায়িত্ব। আমি সেই জায়গা থেকে বলছি। আপনার দৃষ্টিভঙ্গিটা আমি মিন করতে পারতেছি, কিন্তু এর জন্য তো 3 ধর্মের ভাগ বন্টনের তো সংস্কার একসাথে। আর আপনি যেটা বলেন সৌদি আরব নামে ইসলাম, ইসলামে তো কোনো রাজতন্ত্রই নাই। সিনেমা হল থেকে আপনার সাথে অনেক দ্বন্দ্ব, কারণ আমি জানি না আপনার ব্যাখ্যাগত অবস্থান কি। মানে আপনি যেটা বললেন যে সৌদি আরব কিছু না, সৌদি আরব রাজত্ব না, মানে তার মানে এই না যে বাংলাদেশ একদম ইসলামকে একদম ইসলামকে সর্বোচ্চ পালন করি, ইসলামকে
কেউই সর্বোচ্চ ভাবে পালন করে না, এবং প্রত্যেক ইসলাম দেশের সাথে প্রত্যেক ইসলাম দেশের কিন্তু এক ধরনের দ্বন্দ্বযুদ্ধ আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা অত গভীরে না যাই। হ্যাঁ নজরুল ভাই, তাইলে আমি শুরু করলে আমি অনেক কিছু বলতে পারবো। সো আমি অতটুকু যাচ্ছি না। আমি ওর জন্যই বললাম যে আমার তর্কটা ধর্ম নিয়ে না, আমার তর্কটা সমতা নিয়ে, বিচারের ন্যায্যতা নিয়ে। আমি আপনার মানে আপনার মন মানসিকতা যে দৃষ্টিকোণ থেকে বলতে পারছি, তো আমি এইটুকু বলছি যে সৌদি আরব, কুয়েত, কাতার আমাদের মানদণ্ড নয়, আমাদের মানদণ্ড হচ্ছে আমাদের কোরআন কি বললো। তো আসি ওই নারী কমিশনের, এরা আবার লিভ টুগেদারে পক্ষপাতী, ফ্রি মিক্সিং এর পক্ষপাতী, সমকামিতার পক্ষপাতী, কুমারী মাতার পক্ষপাতী, মহিলারা গুলশানে বার ড্যান্সে যাবে, মদ খাবে, এগুলোর পক্ষে। আমি একটি উদাহরণ দিব, তারা যে সমকামিতার ইয়ে করে অ্যাড দেয়, এটা বাস্তবায়নের চায়। পুরুষ টু পুরুষ, মহিলা টু নিয়ে মহিলা বিয়ে হলে 42টা রাষ্ট্রে বিশ্বের আইনত স্বীকৃত আছে। কিন্তু আমরাও যদি তাদের ওই সমকামিতার বিয়েটারে অনুমোদন করি, যেহেতু পুরুষ টু পুরুষ, মেয়ে টু মেয়ের কোনো চিলড্রেন প্রোডাকশন হবে না, কাজেই তো 40-50 বছর বাদে তো পৃথিবীর জনশূন্য হয়ে যাবে। সেই খাবারটা কিভাবে হবে? তারপরে নজরুল ভাই, এটা একটা বিশাল সমস্যা ভাই, এটা শুধু বাংলাদেশের সমস্যা না। এখন আপনি মেয়ে আর মেয়ের বিয়ে নিয়ে কথা বলতেছেন, কিন্তু পুরুষ আর পুরুষ যে একসাথে বসবাস করতেছে এটা নিয়ে কিন্তু কথা বলতেছেন না, ওইটা নিয়ে কিন্তু চোখে কেউ তাকাচ্ছে না। আপনি হয়তো মেসবাড়িতে থাকবেন, দেখবেন, আমি জানি না আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, আমি ঢাকা শহরে অনেক মেস বাসা জানি বা দেখেছি বা শুনেছি, মানে এখানে শুধু মানে 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 পুরুষরা থাকে এবং এরা একসাথে একজন আরেকজনের সাথে সহ অবস্থান করে। হ্যাঁ, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ ওই যে পুরুষরা মেসে বাসা ভাড়া নিয়ে থাকে, কিন্তু ওই মেস ভাড়ার ভিতরে কি ঘটে সেটা তো আমরা বলতে পারি না। হ্যাঁ, কিন্তু আমার কাছে এই বিষয়টা আসলে সমকামিতার যে জায়গাটা বলেন, এটা আসলে নারী বা পুরুষ উভয়েরই রুচির দুর্ভিক্ষের জায়গা। হ্যাঁ, এটা আসলে নারী অধিকারের দোষ না। না, এটা নারী রুচির দুর্ভিক্ষের জায়গা। সুন্দর কথা বলছেন। তারপরে আমরা দর্শনের ব্যাপারে যথাযথ শাস্তি দেওয়া না হয়, যার জন্য দর্শনের সংখ্যা বাড়ছে, কিন্তু ইসলামে আছে মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপ, বিবাহিত এবং অবিবাহিত। এই আইন প্রয়োগ করলে তো এত দর্শন হতো না। আসি কর্মক্ষেত্রে নিরাপত্তা, যেটার জন্য সরকার দায়ী। পুরুষ এবং মহিলাদের, স্পেশালি মহিলাদের কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা জন্য যদি মালিক পক্ষকে চাপ দিত, তাহলে এত দর্শন হতো না। অপরদিকে আপনি বার ড্যান্স, পতিতালয়, বার ড্যান্স মদ দিবেন, মদের লাইসেন্স দেবেন, সেখানে মহিলারা যাবে, সেখানে তো নষ্টামি বস্তামি হবেই। তারপরে ফ্রি মিক্সিং দিবেন, তাহলে তো নারীরা ওইখানেই কলঙ্কিত হবে, নারীদের সাথে পুরুষও কলঙ্কিত হবে। আসলে আমি শেষ কথাই বলে দেই যে নারী কমিশনের 10 জন পতিতা সমর্থনকারী, মানে ওরাও পতিতা, সেরা সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই তো আমাদের যে সংবিধান আছে, সংবিধানের 18 নম্বর ধারায় বলা হয়েছে যে 18(1)-এ বলা হয়েছে যে সরকার যত ধরনের মদ এবং অ্যালকোহল জাতীয় যে দ্রব্য আছে সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। 18(2) ধারায় বলা হয়েছে পতিতাবৃত্তি, মদ, পতিতাবৃত্তি এবং জুয়া খেলা রাষ্ট্র নির্মূলের জন্য তড়িৎ কঠোর ব্যবস্থা করবেন। যেখানে সংবিধানেই বলা আছে 72 থেকে এর পরবর্তী নিউ প্রিন্ট সমূহে, সেখানে নারী কমিশন এই সংবিধানের বিপক্ষে রিপোর্ট এবং সুপারিশ দায়ী করলেন। আসলে তো এরা তো নয়, এরা 14 গোষ্ঠীয় সংবিধানের পাতা বলেছে, কিভাবে পড়বে? এরা তো মানবতাই নিকৃষ্ট। এই নারী কমিশন যারা কমিটি গঠিত হয়েছে, রিপোর্ট ডক্টর ইউনূস সাহেবের সাথে ফটো সেশন করেছে, এদের রুচি যে নিকৃষ্ট বিকৃত, এদের দ্বারা আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। এই কমিশনকে কমপ্লিট বাতিল করে কিছু যদি করতেই হয় বাটুরার ব্যাপারে, আমার ইসলাম ধর্মে কোরআনে কুরআন যা ফয়সালা হয়, বলতে হবে তারা আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী, বেশি মহব্বতবান, বেশি বিজ্ঞ। আর নচেত এই কমিটিকে বাদ দিয়ে আলেম সমাজ রিলেটেড এবং অন্যান্য ধর্ম, খ্রিস্টান এবং হিন্দুদের, তাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে একটা প্রপোজাল উপস্থাপন করা হতে হবে, যা হতে হবে সকল মানুষের, সকল ধর্মের সম্মতির ভিত্তিতে।
অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে আমাদের একটা মানে ধর্ষণের ব্যাপারে নর্থ ফেস ভাই কি জানেন কি জানি না, আমি এখানে অলরেডি আমি এই কথা মনে হয় বলেছি কোনো এক জায়গায়। আপনি যেই মানুষই হন না কেন, যদি বিয়ে করে থাকেন, একটা সময় এমনও হইতে পারে, আপনি একটা কথা বলছেন না, বাসায় এসে জিজ্ঞেস করতে হবে যে তোমার তোমার কি বেশি টায়ার্ড কিনা, তুমি তুমি বেশি টায়ার্ড কিনা। তো টায়ার্ড থাকলে তুমি রান্না করো না আমি করি, কে বেশি টায়ার্ড। এখন আজকে আমি পুরুষ মানুষ, আমার তো যে কোনো সময় মন মানসিকতা থাকতেই পারে, আমি আমার ওয়াইফ বিয়ে করছে এই কারণেই যাতে আমি যখন ইচ্ছা তখন, বা আমার তারা জিজ্ঞেস করব। আর একটা মেয়েকে তো আর জোর করা ছাড়া, বা একটা মেয়েকে তো বললে হয় না যে আসো তুমি আমার লগে এটা করো, তুমি আমার লগে এটা করো, ইটস নট পসিবল। সো আপনি অবশ্যই তাকে এটা অ্যাপ্রোচ করতে হবে, আপনি আপনার দিক থেকে ওকে ভালোবাসতে হবে। আপনি যদি মেয়েদের দিকে দেখেন, তাহলে আপনি দেখবেন দুইটা জিনিস। আপনি মেয়েদেরকে বেশি সময় দিলে বলবে যে তোমার জীবনে চাকরি নাই, এইটা একটা আমাদের ছোটখাটো দিক দেখবে। আরেকটা কথা হলো, আমি যদি বেশি চাকরি করি বলে যে আমার জন্য সময় নাই। এখন আমার চাহিদা, আমার তো চাহিদা আছে, আমি আমার বউর সাথে যদি একটু মিলামেশা করতে চাই, এখন তো তাকে মানে কি বলে যেন একটু উৎসাহিত করতে হবে। মানে যেখানে হলো যে মানে এডুকেশন যেভাবে বলে ওই টাইপের এডুকেশন, যে শারীরিক শিক্ষার যে এডুকেশন আছে, হ্যাঁ ওই এডুকেশন যেটা বলে সেটা অবশ্যই একজন পুরুষের অ্যাপ্রোচ করতে হয়। কিন্তু তারা তো বলছে, এই নারী কমিশন তারা বলতেছে, যদি তুমি এই অ্যাপ্রোচ গুলো করতে চাও আর মেয়ে যদি না চায়, তখন তুমি কিন্তু ধর্ষণ করলা তোমার ওয়াইফকে। তাহলে এটা আপনি কিভাবে দেখেন? ভাই এখানে এখন কাহিনী হইতেছে ওই যে আমি বললাম, আমি আমি মানে মানুষ আসলে সবসময় ফায়দা লুটার চেষ্টা করে। আমি ওই যে আপনাকে যে ত্রিমুখী যে খেলাটা দেখাইলাম, এখন সিচুয়েশনটা হচ্ছে আপনি কোন জায়গায় বসে আছেন। আপনি কি ক্ষমতা ধরের জায়গায় বসে আছেন, নাকি আপনি ক্ষমতা হারা জায়গাটায় বসে আছেন? হ্যাঁ, এটা ডিপেন্ড করবে। আপনি 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 যেমন বলতেছেন যে আপনার স্ত্রীর তার মানে ওই ধর্ষণটা বিবাহ পরবর্তী ধর্ষণ মানে কি, মানে আপনার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে আপনি তার সাথে শারীরিক সম্পর্কে যাচ্ছেন। তো এটা তো কোনো কালেই উচিত না ভাই, এবং এটা ধর্ষণ, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার। ঠিক একই রকম ভাবে একটা পুরুষও কিন্তু ধর্ষণের শিকার হয়। সে সে পুরুষের দ্বারা ধর্ষণের শিকার হইতে পারে, সে একজন নারীর দ্বারাও ধর্ষণের শিকার হতে পারে। কিন্তু আমাদের সমাজ একজন পুরুষের ধর্ষণকে স্বীকার করে না, কারণ ওই পুরুষ যদি ধর্ষিত হয় ওইটা হচ্ছে তার কাছে ফ্যান্টাসি। হ্যাঁ, ওইটা তার কাছে খুব উপভোগের বিষয়। আর যদি সেটা বলে যে তার অনিচ্ছায় সে ধর্ষিত হয়েছে পুরুষটা, তাহলে এটা তার জন্য লজ্জার। সেই কারণে পুরুষ সমাজ এটা স্বীকার করে না। হ্যাঁ, কিন্তু নারীর জন্য তো বিষয়টা দুর্বল, কারণ নারী একটা মাসের একটা সময় আপনার এই নারীটা যেই কারণে স্পেশালাইজড, মানে একটা নারী যে সন্তান ধারণ করতে পারে, সেই সন্তান ধারণ করার জন্য তাকে প্রতি মাসে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। হ্যাঁ, তো সেই প্রক্রিয়ার সময় কিন্তু সে চায় না সে এক ধরনের সে তার পুরুষের সাথে বা তার শখের মানুষ বা তার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে যেতে, কিন্তু অনেক পুরুষ সেই সময় এক ধরনের শারীরিক সম্পর্কে যায়, তাকে জোর করে তার প্রতি অত্যাচার করে, শারীরিকভাবে নিগৃহীত করে। সে যেভাবে পছন্দ করে সেই জায়গাটা ইয়ে না করে তার নিজের যে পাশবিক যে ডিমান্ড আছে সেই ডিমান্ড ফুলফিল করতে চায়। তো এটা তো আপনি তার কনসেন্ট নিয়ে করছেন না। সো আপনি একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের জায়গায় যদি তার অধিকারের জায়গাটা না বুঝেন, তার ইচ্ছা বা অনিচ্ছার জায়গাটা যদি না বুঝেন, তাহলে তার আপনার সাথে বা যে কারোর সাথে আলোচনা করারই আর কোনো প্রশ্ন থাকে না। আলোচনা তখনই সম্ভব হবে যখন আপনি দোনো পক্ষের, পুরুষ এবং নারী দোনোজনের জায়গায় নিগৃহীতের কথাটা বলবেন। সেখানে আলোচনার প্রশ্ন থাকে এবং আলোচনার সুযোগ থাকে, এবং সেখানে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। সো আমি ওইটাই মনে করি যে যে কোনো রেপ মানে যে কোনো সম্পর্কই অনুমতি ব্যতীত খারাপ এবং এটা অবৈধ। এখানে এখানে অনুমতি, আচ্ছা বলেন বলেন নজরুল ভাই বলেন প্লিজ। আমি ভাইয়ার এই কথাবার্তার সাথে একমত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছিল ওই ব্লিডিং পিরিয়ডে স্বামীর করণীয় কি, বলে নাভির উপরের অংশ ইউজ করতে পারবে। যাই হোক, যেখানে পতিতাবৃত্তির ব্যাপারে আমি অনুষ্ঠান শেষ পর্যায়ে, যেখানে হয়তো 20 থেকে 30,000 পতিতা সিস্টার হবে, 3টা বা 4টা গার্মেন্টস করে দিলেই তাদেরকে বাসস্থান সহ ওই ভুনগুলোকে আমরা নরক থেকে উঠিয়ে আনতে পারি।
তাদেরকে স্নেহমতা দিয়ে ঘৃণার চোখে না দেখে আমার বোনেরা তো ফিরে এসেছে কর্মসংস্থানে ভালো জায়গায়, সেটার মধ্যে ওই নারী নারী কমিশন না দিয়ে চাইলো কি নারীকে আরো ধ্বংসের অতল গহীনে ডুবিয়ে পতিতাবৃত্তির সার্বজনীনতা দেয়ার। এটা কোন, এরা তো আসলে তো ওই নারী কমিশনের এরা তো বিকৃত মস্তিষ্কের মালিক। আর যেখানে আরেকটা হাদিসে বলা আছে যে নফল রাজুজাই স্বামীর অনুমতি ছাড়া রাখবে না। তবে এটা অবশ্য সত্য, আমার ভাইয়ার কথা নাই, সবার কথা দিয়ে সত্য যে পুরুষের দ্বারা নারী অনেক সময় কারণে গালিগালাজ দুপুর তুলে মারপিট করা হয়, এটা আমাদের পুরুষদের পরিহার করতে হবে। কিছু কিছু মহিলা আছে স্বামীর ঘরে গিয়ে স্বামী এবং শ্বশুর শাশুড়ি দেবরদেরকে সেবা যত্ন তো দূরের কথা, তাদের সব মহিলা না, কিছু একটা পার্সেন্টেজ ওই ঘরকে তার কুআচরণের দ্বারা নরকে। এর জন্য তো টোটাল ইসলামের সাথে সংগঠিত যে পুরুষ একটি বিয়ে করতে পারবে, এই জন্য তো দুটি বিয়ার প্রয়োজন। যদি সামর্থ্য থাকে সমতার শারীরিক ভরণ পোষণে, এই জন্যই তো ইসলামের দুইটি বিয়ে দরকার, যেটা নারী কমিশন নিষেধ করে দিল। তা আসলে এরা শেষ কথাই অনেক মন্ত্রী মিনিস্টার 5-7টা নায়িকা গায়িকা বা করগাল রাখছে না, আনবির রাখছে না। আসলে এরা ইসলামের পরিপূর্ণ বিধান চায় না, এই জন্য চুরি করলে হাত কাটা যেতে হয়, অর্থ আত্মসাৎ কোটি কোটি টাকা করলে হাত কাটা যেতে হবে, দর্শন করলে পরীক্ষা করলে মৃত্যুদণ্ড হবে। ওই নারীরা এবং ওই কমিশনের বাইরে যারা মন্ত্রী মিনিস্টার এসপিডিসি কি ওসি, অনেক ওসি এসপি নারীদেরকে জেল সুপার নারীদেরকে বলে নাই আসো আমার সাথে শেয়ারিং করো, তোমার স্বামীকে আমি জামিন দিয়ে দেব। ওরা ওই ফ্যাসিলিটিটা পাওয়ার জন্য, জিয়ে রাখার জন্য ওই নারীদেরকে সস্তা পণ্য সামগ্রীকে পরিণত করতে চায়। অসংখ্য ধন্যবাদ নর্থ ফেস ভাই। আপনি এট দ্য এন্ড আপনি কি বলতে চান, নারী কমিশন কি আসলেই দরকার আছে কিনা, বা এখানে নারী কমিশনের সাথে সাথে পুরুষের কমিশনও কিন্তু একটা ব্যবস্থা করা দরকার, পুরুষ কমিশন একটা ব্যবস্থা করা দরকার, আপনি এখানে কি মনে করেন? অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে ওটাই আমি বলছিলাম, মানে এটাই হচ্ছে এখানেই হচ্ছে ভাই সমস্যা। মানে আমরা যে বৈষম্য দূর করার জন্য বলছিলাম, সেই বৈষম্য দূর করার কথা কেউ বলতেছে না। পুরুষের প্রতিও তো বৈষম্য হয়, তো দুইটা কমিটিও দরকার, নারী কমিটিও দরকার, পাশাপাশি পুরুষ কমিটিও দরকার। এটা হাসির কথা না, এটা সত্য কথা, এটা নিয়ে আলোচনা করা উচিত ভাই। আচ্ছা, আমরা এই নিয়ে আলোচনা করব আগামী পার্টে। আমাদের আরো একটি আলোচনা হতে পারে, আমরা অধিকাংশ জায়গায় দেখতে পারি নারী লুবি, যেমন আমি একটি ভিডিও তৈরি করেছিলাম নারী লুবি। সো এটা মানুষে অনেকে আমার সাথে একমত হয়েছে, অনেকে আমাকে গালাগালিও করেছে। সো এই নিয়ে আমাদের আরো একটি টক শো হবে, আমরা আরেকটি পডকাস্ট করব, এবং পুরুষ কমিশন তৈরি করাটা খুবই দরকার, এটা নিয়েও আমরা আলোচনা করা হবে। আজকের মতো এখানে সমাপ্ত। আপনি আশা করি নর্থ ফেস ভাই অনেক সময় দিয়েছেন, নজরুল ইসলাম আপনাদের বিশ্লেষণ গুলো আসলেই মানুষ অনেক গুরুত্ব দিয়ে দেখে। আশা করি আপনারা আমাকে সময় দিবেন এবং দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করে যাবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ভাইকে, অতিথি ভাইকে, এবং যারা দেখছেন শুনছেন। আমরা চেষ্টা করব খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় নিয়ে পক্ষপাতিত্ব না করে কিছু বলা। অবশ্যই অবশ্যই। নর্থ ফেস ভাই প্লিজ। জি ধন্যবাদ ভাই আমাদেরকে, মানে আপনার প্রোগ্রামে সুযোগ দেওয়ার জন্য। কথা বলা খুব প্রয়োজন এই সমাজে, মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য, ন্যায্যতা ফিরিয়ে আনার জন্য, অসহায়ের পক্ষে কথা বলার জন্য। আর যে নারী বিষয় নিয়ে যে কথা বলা হচ্ছিল, আমি আজকের দিনে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে কুষ্টিয়াতে একজন নারী চিকিৎসককে গায়ে হাত তোলা হয়েছে এবং পরবর্তীতে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তো আমরা এই ধরনের মব জাস্টিস থেকে একটু ফেরত আসার চেষ্টা করি। এই যে একটু আগে যেই ধরেন যে ঘটনাটা ঘটলো, এই যে নারীকে যে আহত করা হলো, ওই পুরুষরাই কিন্তু একটু পরে গিয়ে আবার এই নারী সংস্কার আন্দোলনের বিপক্ষে কথা বলবে। হ্যাঁ, সো এই নারীর গায়ে আসলে হাত তোলা, নারীটা যদি কোনো অন্যায় করেও থাকে আপনি আইনের আশ্রয় নিতে পারতেন, পুলিশের কাছে রিপোর্ট করতে পারতেন, কিন্তু এভাবে করে কোনো পুরুষ বা নারী
কারোকে এই মবের ভিত্তিতে আক্রমণ করা, শারীরিকভাবে অত্যাচার করা বা নিগ্রহ করা ঠিক না। আমি এগুলোর বিরোধিতা করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ রিজওয়ান ভাই। ধন্যবাদ। আজকে আমি আরেকটা পোস্ট আপনাদেরকে দেখাতে চাই। এই পোস্টটা দেখানোর পরে আমি হয়তো শেষ করার চেষ্টা করব। একজন ব্যক্তি তার মাথায় পড়েছে হলো ধান, শরীরে পড়েছে ধান, সবখানে পড়েছে ধান। আপনি এই পোস্টটা দেখেছেন কিনা আমি দেখা যাচ্ছে না, ফেসবুকে দেখলেই পাবেন। বেগম খালেদা জিয়াকে স্বাগতম জানাতে এয়ারপোর্টে ধানের শীষ মানব, মানে ধানের পোশাক পরে সে চলে গেছে। এটি কি অনেক বেশি হয়ে গেল কিনা আপনি কি মনে করেন? ভাই এগুলো চলে চলে, ওগুলো সবসময় থাকে। ওই যে মনে আছে নাকি আপনার শেষ করবেন শেখ হাসিনা, 1 মিনিটে শেষ করে দিন ভাই। ওই যে শেখ হাসিনার সময় মনে আছে একজন ব্যক্তি ওই যে স্যান্ডেল পরে হাঁটতো না, মানে বঙ্গবন্ধুর ওই যে বিচার না না হওয়া পর্যন্ত, হ্যাঁ, যে সে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে সে ওই যে মাটিতে, মানে এই বাংলা বঙ্গবন্ধুকে সম্মান জানায়, উনি খালি পায়ে হাঁটে। তো মানুষ পরে ওনাকে মজা করে বলতো যে উনি সম্মান জানায় যে উনি খালি পায়ে হাঁটে, তো উনি কি মানে হাগু করে আকাশে? উনি তো হাগুও করে মাটিতে না। তো মানে ব্যাপারটা ওই রকম। ওই যে বললাম, আপনি প্রথমে একটু বললেন যে আমরা চাটুকারিতা ওই লেভেলে চলে যাই যে উনি ওনার গায়ে এখন ধান। আরে ভাই, ধান দিয়া চাল হয়, চাল উনি ভাত খায়, চাল ধান দিয়া তো আসলে কাপড় পরে না, ধান দিয়া তো কাপড় বানায় না। তো এগুলো হচ্ছে সব উদ্ভট কিছু পাগলামি। ওইটা বললাম না যে ওই আপনি আওয়ামী লীগ যা হয়েছে, বিএনপিও এখন আস্তে আস্তে সেটাই বানাবে, বরং যে বিএনপি আরো চাইবে যে আওয়ামী লীগকে কিভাবে ছাড়াই যাওয়া যায়। হ্যাঁ, তো ওইটার একটা নমুনা আজকে আপনারা এটা দেখলেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নজরুল ইসলাম ভাই 2 মিনিটের 30 সেকেন্ড। আবার মানে ওটা কাপড় নয়, ওটা খাওয়ার জিনিস। ঠিক তেমনি নৌকা প্রতীক, নৌকাতে আগে আমলে নৌকা বা জাহাজে হজে পর্যন্ত যাওয়া অথচ নৌকাই বাহন আওয়ামী লীগের, কিন্তু পালালেন কিসে? নৌকায় নয়, নৌকা ছেড়ে, সঙ্গী সাথী ছেড়ে হেলিকপ্টারে। এগুলো উদ্ভট ব্যাপার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাকে অ্যাড করে যাচ্ছি, মানে বিএনপির, এটা আপনাদের বলতে হবে না, এ নিয়ে কিছু আমি আপনারা নিউজ দেখেছেন হয়তো। এক লোক বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবে না, এটি তো শুনেছেন, এরকম নিউজ তো দেখেছেন আশা করি। নিউজ একদিন দেখেছেন, এরকম নিউজও হয়। এরা মানুষ না, এরা হলো আধ্যাত্মিক মানুষ যারা শয়তানকে বিট করে ফেলছে। আমি মনে করি এরা শয়তানকে বিট করে শয়তানের উপরে চলে গেছে। ওরা কেমন ধরনের কথা, এই দল ক্ষমতা আসবে কবে, তুই মরে গেলে তো গেলি, কেন তোরা এইগুলা করস? যাই হোক, দর্শক প্রিয় মানুষ, আজকে আমাদের এই টপিকের এই মুহূর্তের শেষ মুহূর্তের কিন্তু পুরো কথাগুলো বিএনপি মুখী হয়ে গেছে। সো আমরা চেষ্টা করব নারীদেরকে সম্মান করা, রেসপেক্ট করা, এবং আজকের এই কিছু কিছু জায়গায় আমরা কোট করে বলতেছি। যেমন নর্থ ফেস ভাই বলেছেন যে আপনি দুইজন যদি কাজ করেন তাহলে দুইজনকে জিজ্ঞেস করতে হবে কে বেশি অসুস্থ বা কে বেশি টায়ার্ড, আমরা জিজ্ঞেস করে পরবর্তী কাজ করব। আবার আরেকটি ভাইয়ের কথা বলবো যে নজরুল ইসলাম ভাই একটা কথা বলেছেন, যারা পতিতা নিয়ে কাজ করতেছে বা যারা পতিতাকে এত কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে, তারা কেন না তাদের জন্য স্কুল, কলেজ বা ফ্যাক্টরি তৈরি করে তাদেরকে ওইখানে চাকরিতে আবদ্ধ কেন করতেছে না, বা তাদেরকে ওইখানে ফিরিয়ে আনতেছে না কেন? আরো একটি কথা বলছে, যারা এই নারী কমিশন আছে, এই নারী কমিশনদেরকে দিন শেষে কাজ করাইতে চাচ্ছে, নারী কমিশন দিয়ে 2 নম্বরই কাজ করছে, তারা আগে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সংসদের মাঠে করুক, এটা নিয়ে কি পরিমাণ বিজনেস হয় সেটা আমরা দেখি। সো এখানে মতামত থাকবে, জনগণের সাধারণ মতামত থাকবে, কিন্তু তারপর একটা কথা মনে আছে, ইসলামের বাহিরে যেই যাবে তারই ধ্বংস অনিবার্য। সো ইসলামকে মেনে আমাদের যে কোনো কাজে আগাইতে হবে। সো অবশেষে আমরা নজরুল ভাই এবং নর্থফেস ভাইয়ের দুজনের কথা অনুযায়ী বলতে পারি, আমরা ইসলামের পণ্ডিত্য যারা আছেন, ইসলামে কি বলেছে, কোরআনে কি বলেছে সেগুলো মেনে, এবং আদার ধর্ম কি বলেছে সেটা মানে আমাদের দেশে একটা নারী অঙ্গ সংগঠন তৈরি করুক। আর যে অঙ্গ সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য পতিতাবৃত্তি নয়, সেটি হবে একটি মাত্র কাজ, সেটি হলো নারীদের কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই স্বাগতম। আমরা শেষ করতে চাই নজরুল ভাইয়ের একটি সঙ্গীত থেকে। আমি এতক্ষণ নারীর বিপক্ষে নয়, আমি একটি গান লিখেছি, আমরা হলাম মায়ের জাতি আবার কারো ভুন, তবে কেন এসিড ধর্ষণ তালাকার খুন,
আমরা হলাম মায়ের জাতি আবার কারো ভুল, তবে কেন অ্যাসিড ধর্ষণ তালাকার খুন, তালাকার খুন। যুদ্ধে নারী, সেবায় নারী, নারী জন্মদানে, শিল্পে নারী, স্বর্গে নারী, নারী গানে গানে, নারী গানে গানে। সেই নারী হও পতিতা, এই কি নারীর গুণ, সেই নারী হও পতিতা, এই কি নারীর গুণ। আমরা হলাম মায়ের জাতি আবার কারো বোন, তবে কেন অ্যাসিড ধর্ষণ তালাকার খুন। নারীদেরকে আল্লাহ কি প্রাধান্য দিয়েছেন, সমস্ত পৃথিবীর পুরুষ চেষ্টা করলো একটা বাচ্চা প্রোডাকশন করতে পারবে না, বাচ্চাকে এক ফুটা নারী কত মর্যাদা দিয়েছেন। ধর্মে সমান কর্মে সমান, ধর্মে সমান কর্মে সমান, সমান অধিকারে। এমন কিছু পারে নারী যা পুরুষ পারে না রে, সেই নারীর হয় না বিয়ে, সেই নারীর হয় না বিয়ে, যৌতুকের কারণ, যৌতুকের কারণ। আমরা হলাম মায়ের জাতি আবার কারো গুণ, তবে কেন অ্যাসিড ধর্ষণ তালাকার খুন, তালাকার খুন। ধিক্কার জানাই ও নারী কমিশনের মহিলাদেরকে, তারা এমন একটা পলিসি অ্যাপ্লাই করে দিল যাদেরকে আমরা পুরুষরা লাঞ্ছিত করব, ওদেরকে দর্শন করব, কয়টা টাকার বিনিময়ে বুক করব। ধিক্কার জানাই ওদের জন্মের উৎসে ওই নারী কমিশন মহিলাদেরকে। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দারুণ সঙ্গীত পেশ করার জন্য। আমরা আজকে মোজাম্মেল ভাইয়ের থেকে কিছুই শুনবো না। সো মোজাম্মেল ভাইকে জাস্ট আমরা লিঙ্কটা পাঠাইছিলাম, জাস্ট ভাই যদি আসতেন আসতেন, জাস্ট মোজাম্মেল ভাইয়ের আচ্ছা আমরা কেটে দিচ্ছি, ওইটা অলরেডি আমি কেটে দিয়েছি।